ডক্টর ইউনূস চলে যেতেই পারে, অস্বাভাবিক কিছু না। বরং আমি আবারও বলি, ডক্টর ইউনূস এতদিন টিকে আছেন এটাই বেশি। কারণ দেশের যে অর্থনৈতিক অবস্থা, আপনি দেখেন একমাত্র আলু ছাড়া সবকিছুর দাম বেশি। মানুষের নাভিশ্বাস উঠে গেছে, কাজ নেই, কর্ম নেই, ব্যবসা নেই, শিক্ষা ব্যবস্থা ধ্বংস। তো এই মুহূর্তে এই চাপে তিনি পালিয়ে যেতেই পারেন, কারণ তিনি তো রাজনীতিক না, যে কোনো মুহূর্তে তিনি এখানে চলে আমি যেতেই কিছু পারেন। তথ্য দিই ফরিদ ভাই, আপনি জানেন বিশেষ করে নুরুককে হামলার পর আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর উপর যে চাপ সৃষ্টি করা হয়েছে, সেনাবাহিনীকে যেভাবে গালিগালাজ করা হচ্ছে, সেনাবাহিনী কিন্তু অনেকটাই নাখুশ। সেনাবাহিনী কিন্তু এই সরকারকে প্রথম থেকে এই সরকারের কথা শুনছে, এই সরকারকে পাহারা দিচ্ছে বলবেন। হ্যাঁ, পাহারা দিচ্ছে মানে সরকারকে টিকিয়ে রেখেছে। এখন আপনাকে আমি এত হেল্প করার পরে যে ফরিদ ভাই আপনি আমাকে বলেন, হ্যাঁ, যে তুমি কেন হামলা করেছো, আমি অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বিবৃতি দিয়ে কিন্তু মানে বিপি নূরের উপরে হামলার নিন্দা জানিয়েছে। হামলা কে করেছে? সেনাবাহিনী করেছে। হ্যাঁ, তো সেনাবাহিনীর সাথে এই জায়গায় আপনি আমার সাথে যে তথ্য রয়েছে, আমাদের 5 জন সাংবাদিক যারা খুব মানে আজকে বিভিন্ন সংবাদ এবং যারা অনেক সম্পাদক ছিলেন আগে, তারা আমাদেরকে যে তথ্য দিচ্ছেন যে ইভেন কি আজকে আলোচনা হয়েছে যে ডক্টর ইউনূস যদি চলে যান কে দায়িত্ব নেবেন, সে আলোচনা করা হয়েছে। এবং এতে বলা হচ্ছে যে প্রধান বিচারপতি রিফাত হোসেন যিনি আছেন উনি দায়িত্ব নিতে পারেন। হ্যাঁ, এবং এই বিষয়ে আলোচনা চলছে। এবং আপনি জানেন আজকে 3 দলের সাথে অন্তর্বর্তীকালীন যে মিটিং হয়েছে, মিটিং এ কিন্তু বেশি মানে বের হয়ে জামাত কি বলেছে আপনি দেখেছেন। জামাত বলেছে বিএনপির সাথে লন্ডনে মিটিং করে এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে, লন্ডনে মিটিং করে এক বছর মিটিং করে এই নির্বাচন ঘোষণা দেওয়া যেতে পারে না। আপনার জামাত মোটামুটি জামাত চাচ্ছে যে নির্বাচনটা পেছাতে হলে ডক্টর ইউনূসকে সরাতে হবে। এই কারণে কিন্তু কাজ হচ্ছে। জি বলেন আপনি প্লিজ। ধন্যবাদ। যদি এটা ঘটে, আমি আপনার একটা ভবিষ্যৎবাণী করে রাখি, যদি এই কারণে ডক্টর ইউনূসকে সরে যেতে হয় যে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য, তাহলে বিএনপির সাথে জামাতের সংঘর্ষ, বিএনপির সাথে শুধু জামাতের না, সকল ইসলামী দল যারা, তারা আরেকটা ঘোষণা দিয়েছে জামাত, যে তারা ইসলামী দলগুলো মিলে একটা ঐক্য গঠন করতেছে, ঐক্য জোট গঠন করতেছে। এবার আর বিএনপি কে রাখবেন, আগে ইসলামী দলগুলো, তথাকথিত ইসলামী দলগুলো বিএনপির সাথে ঐক্য জোট করতো, এগুলো করে তারা নার্সিং পেত, তারা পরগাছার মতো টিকে থাকতো। এখন তারা যেহেতু পরগাছা এখন গাছ হয়ে গেছে, সুতরাং এখন বিএনপি কে ছাড়াই তারা একটা ঐক্য জোট করে চেষ্টা করতেছে যাতে নির্বাচন করতে পারে। তাহলে দেখবেন যদি নির্বাচন না হয় ফেব্রুয়ারিতে, আপনি দেখবেন বিএনপি এবং ইসলামী দলগুলোর সাথে সংঘাত শুরু হয়ে যাবে, অলরেডি শুরু হয়ে গেছে। নির্বাচনে ফরিদ ভাই এই মুহূর্তে নিউজ আসছে কৃষি বিশ্ববিদ্যালয়ে একই ঘটনা ঘটছে। আপনি সারা বাংলাদেশে যেভাবে আপনার শুরু হয়েছে, হ্যাঁ, তো এই শুরুর পরে আপনি নির্বাচন পাবেন কিভাবে? না, যেহেতু ডিক্লেয়ার দিছে না, আমিও তো সন্দেহ আছে আমার নির্বাচন হবে না, কিন্তু নির্বাচন যখন হবে না তখন সংঘাতটা আরো বড় হবে, তখন সংঘাতটা ধীরে ধীরে আরো বড় হয়ে যাবে, বড় আকার ধারণ করবে। তখন মানে আউট অফ কন্ট্রোল, তখন না সেনাবাহিনীর কন্ট্রোলে থাকবে, না দেশের সরকারের কন্ট্রোলে থাকবে, দেশে তখন বহুত কিছু ঘটে যাবে আমার ধারণা। আপনাকে দেই, এনসিপি গতকালকে বলছে আর্মিদেরকে ব্যারাকে ফিরে যাওয়ার জন্য। এই এনসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলতেছে সেনাবাহিনী কেন আসে না, কেন আসে বাসায় না। আপনি দেখেন সেনাবাহিনীকে কিন্তু নানান ভাবে ব্যবহার করা হচ্ছে, সেনাবাহিনীও কিন্তু পরিশ্রম করতেছে, আবার তারাও বদনামের ভাগিদার হচ্ছে। হ্যাঁ, বদনাম হয়ে গেছে। ভাগিদার মানে কি শোনেন, এনসিপি গ্যাং একদিন থাকবে না, এই বৈষম্য বিরোধী জোট বলতে কিছু থাকবে না, ইনকেলাব মঞ্চ, ফিনকেলাব মঞ্চ, এই সমস্ত আলতু ফালতু কি নাম যেন আছে, এগুলো কিছুই থাকবে না। সেনাবাহিনী তো একটা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, এবং সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তো দায়ভার তো সেনাবাহিনীকে নিতে হবে। শেষ মুহূর্তে রাজনৈতিক নেতা যারা, বড় বড় দলগুলো এবং সেনাবাহিনী, তাদেরকে দায়ভার নিতে হবে। এমনকি যারা এখন সরকারে আছে, সকল সরকারে যারা আছে, এনজিওগ্রাম সরকার, তারাও দায় নিবে না, তারা পালায় যাবে। তারা বলবে কি, আমরা তো আমাদের দায়কে নিয়ে গেছে, আমরা কি জানি, আমরা কিছুই জানি না। এরা তখন বিএনপি কে দুধবে, আওয়ামী লীগকে দুধবে, আর দুধবে আপনার সেনাবাহিনীকে। এরা তো চলে যাবে, এরা বলবো আমরা তো রাজনীতিক না, এরা তখন সুর পাল্টে ফেলবে। আপনি দেখেন না, যে লোকটা বলে যে 26 লাখ ভারতীয় আছে, এদেরকে সরাইতে হবে আওয়ামী লীগ থাকতে, বলে এখন ক্ষমতা এসে বলে আমি তো উপদেষ্টা হওয়ার আগে বলেছিলাম। তো এরা উপদেষ্টা যখন পদত্যাগ করবে তখন আবার বলবে, যা যা বলবো আমি তো উপদেষ্টা হয়ে বলছি, এখন উপদেষ্টা না হয়ে বলি, এক্স উপদেষ্টা হয়ে বলি, কত কথা এরা বলবে দেখবেন। আমি বললাম তো,
শেষ মুহূর্তে সেনাবাহিনীকে আরো দোষ দিয়ে পালিয়ে যাবে সব, এবং দায়ভার সেনাবাহিনীকে নিতে হবে। জি, আমি আপনাকে বলি যে যে তথ্যটা রয়েছে আজকে কিন্তু এই বিষয়ে আপনার কিছু আলোচনা চলছে, আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলের ভিতরে, এবং আমাকে যারা কিছু মেসেজ করছেন আমি আপনাদেরকে জানাই যে কোনো মুহূর্তে ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারেন। এবং আজকে যে 3 দলের সাথে বৈঠক করেছিলেন, বৈঠকে কিন্তু এই বিষয়ে কথা উঠেছে, এবং বৈঠকে আমরা যতটুকু জানি এই তথ্যটা আমি জামাতের সাথে, জামাত যখন গতকালকে এই জামাতের যে তাহের সাহেব গতকালকে উনি বলেছিলেন ডক্টর ইউনূস বেঈমানি করেছে। হ্যাঁ, আপনার আমরা গতকাল টক শোতে কথা বলছিলাম। আজকে জামাত ডক্টর ইউনূসকে অনেকগুলা প্রশ্ন তুলেছে, সেই প্রশ্নগুলা শোনার পর ডক্টর ইউনূস বা অনেকের সাথে কথা বলছেন যে তিনি থাকতে চান না, তিনি চলে যেতে চান। এবং এ নিয়ে কিন্তু বঙ্গভবনে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গভবনে অনেকেই উপদেষ্টার সাথে বিভিন্ন জন যোগাযোগ করছেন। আমাদের যে সূত্র বলছে কি, আমাদের সূত্র বলছে ডক্টর ইউনূসের বিকল্প খুঁজছে বিভিন্ন রাজনৈতিক দল, মূল যে রাজনৈতিক দলগুলা বিকল্প খুঁজছে। হ্যাঁ, এবং আমরা জানি যে প্রধান বিচারপতির নামও আসতেছে, এবং এটা নিয়ে কথা চলছে যে কোনো সময় ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারেন। আমাদের কাছে এই তথ্য রয়েছে। ফরিদ ভাই, আপনি একটু বলেন প্লিজ, দেশের আজকের অবস্থা। আওয়ামী লীগ আজকে বিশাল মিছিল করেছে, জাতীয় পার্টি বিশাল মিছিল, এবং আওয়ামী লীগ শুনলাম ধানমন্ডি সহ সারা দেশে বিচ্ছিন্নভাবে অনেক বেশ কিছু, মানে আগের তুলনায়, মানে গত 1 বছরের তুলনায় এই 5 আগস্টে তাদের পতনের পরে যে মিছিল হয়েছে সবচেয়ে বড় মিছিল হয়েছে। আজকে মিছিলে 400-500 মানুষ ছিল। যেখানে 4-5 জনই থাকে না সেখানে 400-500 হয়েছে। এবং আপনি দেখেন সারা দেশে মিছিল তো হবেই। আপনি হয়তো এই মুহূর্তে সেনাবাহিনী চাপ দিয়ে, মব সন্ত্রাস করে, আইন আদালতের ভয় দেখিয়ে, খুন খারাপি গুমের ভয় দেখিয়ে আপনি কতদিন মিছিল ঠেকিয়ে রাখবেন ভাই? আওয়ামী লীগ হচ্ছে এই বাংলাদেশের মাটি ও মানুষের দল। আপনি যতই তাকে ফ্যাসিস্ট গালি দেন, যতই তাকে আপনি গালি দেন না কেন, আপনি পারবেন। সবচেয়ে কম ভোট যখন পেয়েছিল তাও 2 কোটির উপরে ভোট পেয়েছে। এই দলটাকে আপনি কিভাবে নিষিদ্ধ করে রাখবেন? এটা তো থাকবে। এমন কোন অলি, মানে এমন কোন গলি না, অলি মানে গলির ভিতরে যে গলি আছে সেইখানেও আওয়ামী লীগের লোক আছে, আপনি দলটাকে নিষিদ্ধ করে দিবেন? এটা মানুষ মানবে? যারা এতবার ক্ষমতায় ছিল, এবং যারা এই দেশটাকে তো সৃষ্টির সময় নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, সেখানে আপনি বঙ্গবন্ধুর নাম নিতে দিবেন না, জয় বাংলা স্লোগান দিতে দিবেন না? এটা কি হয়? এটা হবে না। আপনি বরং, আমি তো বললাম তো যে এই সরকার যে 1 বছর টিকে আছে, আমার কাছে এটাই খুব বেশি মনে হয়ে গেছে। কি করে সম্ভব? আমার অনুমান ছিল 5 তারিখের আগে, অর্থাৎ 4 আগস্ট হলো তাদেরকে এই সরকার চলে যেতে হবে, কিন্তু বরং এখন বেশি হয়ে গেছে, আজকে 31 আগস্ট। আরেকটা জিনিস আপনাকে বলি, আওয়ামী লীগ যত না সরকারি দল হিসেবে ভালো, বিশ্লেষকেরা বলেন, তার সমালোচকেরাও বলেন যে আওয়ামী লীগ সরকারি দলের চেয়ে বিরোধী দলের শক্তিশালী। তাই যদি হয় তাহলে এই সরকার তো থাকবে না, থাকার কথা না। আমি তো বলেছি বিএনপি 16 বছর আন্দোলন করেছে, 16 বছর আন্দোলন করার পরে একটি সরকার পড়েছে। আওয়ামী লীগ যদি, বিএনপি যেভাবে মাঠে নেমে রাজনীতি করতে পেরেছিল, মানে তারা চাপে ছিল ঠিক আছে, তারপর যতটুকু পেরেছিল, এতটুকু সুযোগ পেলে এই সরকার তো আপনার 160 দিন টিকবে না। যদি আওয়ামী লীগের লোক আন্দোলন, শুধু সেনাবাহিনী যদি তাদের না পেটায়, গ্রেপ্তার না করে, এদের আন্দোলনে তো সরকার টিকবে না। 160 দিন আন্দোলনে টিকবে না, মানে 16 বছর লাগবে না, 160 দিন সর্বোচ্চ 160 দিন এই সরকার, তাও লাগবে না। এই সরকার 16 দিনে উল্টে যেতে পারে যদি শুধু নিষিদ্ধ না করে এবং তাদেরকে এইভাবে মব ভায়োলেন্স না করে। আর্মি পাড়াকে ফিরে যেতে দেন, এই সরকার টিকবে না। আওয়ামী লীগের মিছিল দেখছে যে একটা তথ্য দিই, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকে দেখেছেন অনেক ভিডিও ভাইরাল হয়েছে, সেনাবাহিনীর কয়েকজন সৈন্য দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, সেদিকে গ্রামবাসী ছাত্রদের আপনার মানে মারামারি হচ্ছে, সেনাবাহিনী অ্যাকশন নিচ্ছে না। ছাত্ররা বলছে দেখেন সেনাবাহিনী এসে কোনো অ্যাকশন নিচ্ছে না, আপনার জি জনগণের কিন্তু সেনাবাহিনী তারা যেমন ছাত্রকে রক্ষা করবে, জনগণকেও রক্ষা করতে হবে। তারা কেন আর পক্ষে নেই? তারা কি লাঠিয়াল? বাংলাদেশ সেনাবাহিনী তো কারো লাঠিয়াল হইতে পারবে না, কারণ জনগণও, এই দেশের জনগণ, এই দেশের ট্যাক্সে সেনাবাহিনী চলে, ছাত্রদের বাপের ট্যাক্সে চলে, জনগণের পক্ষে থাকবে। সেনাবাহিনী যত যাই বলেন, ফাইনালি যখন জনস্রোত শুরু হবে এই সেনাবাহিনী, আমি বলে রাখলাম আপনাকে, যেদিন 20 লক্ষ লোক নিয়ে আওয়ামী লীগ মিছিল করবে, এই সেনাবাহিনী দেখবেন চুপ করে দাঁড়িয়ে থাকবে। কারণ যদি 5-6 লাখ লোক নিয়ে গেলে সেনাবাহিনী চুপ ছিল, তাহলে 20 লক্ষ লোক আনলে আওয়ামী লীগ যখন মাঠে নামবে বা মুক্তিযুদ্ধের পক্ষের দল মাঠে নামবে, 20 লক্ষ লোক নিয়ে, সেনাবাহিনী কথা বলবে না কেন? সেনাবাহিনী কথা বলবে, সেনাবাহিনী তখন গুলি চালাবেন, আপনি নিশ্চিত থাকেন। এই সেনাবাহিনী
এই সেনাবাহিনী দেখবেন আওয়ামী লীগ যখন মিছিল করবে বা মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি যখন মিছিলে নামবে, কারণ শোনেন দেশের মানুষের পেটে ভাত নাই ভাই, আর্মি দেখে ভয় পাবে, আর্মি এটা দেখতেছে না, আপনার আমার সাথে আর্মির কাছে বেশি তথ্য আছে, সবচেয়ে বেশি ইনফরমেশন তাদের কাছে থাকে প্রতি মুহূর্তে, তাই না? আমরা তো পুলিশ আর্মি বিডিআর সাংবাদিক এদের কাছে তথ্য নেই, আর সেনাবাহিনী সরাসরি মাঠে থেকে ডাইরেক্ট তথ্য নেয়, তাদের কাছে তথ্য আছে। তো তারা তো জানে যে দেশে চালের দাম বেশি, ডালের দাম বেশি, তারপরে সেনাবাহিনীর প্রতি মানুষের অসন্তোষ বেড়ে গেছে, যে কোনো সময়ের চেয়ে বর্তমানে সেনাবাহিনী বিতর্কিত, এটা সেনাবাহিনী আমাদের চেয়ে আগে জানে। যে একজন সেনাবাহিনীর সাথে আমার কথা হয়েছে, কর্মকর্তার সাথে, ছোটখাটো কর্মকর্তা, তারা বলেছে ভাই আমরা এগুলো জানি, বা কাকা এগুলো আমরা জানি, বা চাচা এগুলো আমরা জানি যে আমাদের প্রতি অসন্তোষ বেড়ে গেছে। এটা তারা বিশ্বাস করে, এটা তারা জানে, কারণ তাদেরও তো মাঠে লোক আছে, এনএসআই প্রত্যেক জেলায় আছে না, তারা জানে না? তাদের কাছে তথ্য আছে না, তাদেরও ইনফরমার আছে, তাদেরও নিজস্ব লোক আছে, তাদের সেনাবাহিনীর সরাসরি সেনাবাহিনীর লোক আছে, সবই তারা জানে, জানে না বললে হবে না। একমাত্র আলো ছাড়া এমন কোন জিনিসের দাম নাই যে বাড়ে নাই। তো যখন জন অসন্তোষ বেড়ে যাবে, তখন সেনাবাহিনী কি করতে পারবে? কিছুই করতে পারবে না, আর সেনাবাহিনী তখন ওদের পক্ষে থাকবেও না, কিন্তু তখন রাজনৈতিক পক্ষে থাকবে। জি ফরিদ ভাই, একটা প্রশ্ন একজন দর্শক লিখেছেন, আহ, যখন ডক্টর ইউনূস বিপদে পড়েন তখন পতাকা নাটক করেন, এবার কি সেই নাটকের অংশ? আপনি দেখেন, যখন যখন নুরুর বিরুদ্ধে মানে নুরের হামলা করা হলো এবং দেশে একটা অবস্থা খুব সংকটাপন্ন, তখনই সাথে সাথে তিনটা দলকে ডাকলো, জামাত, এনসিপি বৈঠক। কিন্তু জি জি বলেন। শুধু ডাকে নাই, গিয়ে দেখেন তারেক রহমানকে ফোন করছে, এ খুব বদমাইশ, খুব চালাক লোক, যখনই সমস্যায় পড়ে তখনই সবার কাছে যায়। এটা ওদেরই দাবি, আমাদের দাবি না। তবে বারবার ওই যে বারবার বাঘ আইছে বললে একসময় বাঘ আসবে আর খুঁজে পাওয়া যাবে না তাকে, এরকম ঘটে যেতে পারে। না, আপনার যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি আজকে দেশের যে অবস্থা, মানে বাংলাদেশের আপনার বিভিন্ন জেলায় যেভাবে ছাত্রর বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হচ্ছে এবং দেশের যেটা মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করছে, সেই অবস্থায় আমাদের অনেক সাংবাদিকরা যেভাবে পোস্ট দিচ্ছেন, আমাদেরকে মেসেজ পাঠাচ্ছেন যে আজ রাতে বা কালকেও যে কোনো কিছু ঘটে যেতে পারে। ইভেন কি আপনি দেখেন প্রধান মানে কে হবেন পরবর্তী সরকারের প্রধান বিচারপতির নামও কিন্তু চলে আসছে ফরিদ ভাই, এবং এই তথ্যগুলা কিন্তু আমরা ঢাকা থেকে পাচ্ছি যারা, এবং ইভেন কেমন ফেসবুকে লিখছেন অনেকেই, যে আপনাকে দেখালাম একজন সাংবাদিক, উনি খুব বড় মাপের সাংবাদিক বাংলাদেশের, উনি ফেসবুকে এই স্ট্যাটাস দিয়েছেন। আমি ওনার নামটা দিচ্ছি না, যেহেতু ওনার অনুমতি স্যার আমি নামটা দেওয়া ঠিক হবে না। ঠিকই বলছেন, আপনার কথা আমরা যখন লাইভে, সম্ভবত এই দর্শক এটা দেখতেছেন, তিনিও লিখেছেন যে অস্বাভাবিক কিছু না, সব শুধু লিখেছে যে ইউনূস তো পালিয়ে যাবে, তার যান বাঁচানোর জন্য পালাবে, সে তো পালাতেই চায়, সে আর থাকতে চায় না, সে এখন সুযোগ বুঝে পালাবে, এটা লিখেছে তিনি, এটা লিখেছেন যে যখন পালানোর সুযোগ খুঁজতেছে সে পালিয়ে যাবে, এটা বলছে। মানে দর্শক বলেছে, আমি না, আমাকেও একজন দর্শক মেসেজ করেছে যে সেও সুযোগ খুঁজতেছে, যে কোনো সময় পালিয়ে যাবে, এই চান্সে বোধ হয় পালাবে, আপনাদের কথা ঠিক সত্যি হয়ে যেতে পারে, এইভাবে লেখা। আপনার আমরা আমাদের কাছে আরো কিছু তথ্য আছে, যে তথ্যগুলো আমরা আসলে বলতে পারতেছি না। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা প্রবাস চেষ্টা করি মানে তথ্য ডকুমেন্টস নিয়ে সেই তথ্যগুলো উপস্থাপন করার জন্য, কিন্তু আপনাদের কাছে এটা দিতে পারি যে কোনো মুহূর্তে ডক্টর ইউনূস পারেন, এবং আমরা যে বিষয়ে কথা শুনতে পাচ্ছি যে পরবর্তী প্রধান উপদেষ্টা কে হবেন, সেই বিষয়ে কিন্তু অলরেডি আলাপ আলোচনা চলছে। এবং ফরিদ ভাই, আরেকটা বিষয় আপনাকে আমি একটু জানিয়ে রাখতে চাই, জাতীয় পার্টি তারা কিন্তু বলছে যে জাতীয় পার্টির বিরুদ্ধে যে কোনো ধরনের অ্যাকশনে নেয়, জাতীয় পার্টি কিন্তু এটা মেনে নেবে না। এবং আজকে তাদের বিশাল জনসমর্থনে, আপনার একটু আনমিট করতে হবে, বিশাল জনসমর্থন, বিশাল মিছিল কিন্তু আমরা দেখতে পেয়েছি। জাতীয় পার্টি তাহলে কি আওয়ামী লীগের সাথে রাজপথে নামবে একসাথে? কি মনে করছেন? একটু আনমিট করতে হবে, শুনতে পাচ্ছি না, আনমিট করেন। যেহেতু একই সাথে জাতীয় পার্টি সহ আওয়ামী লীগকে নিষিদ্ধ চাইছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, জাতীয় পার্টি নিষিদ্ধ চাই, ঐক্যবদ্ধ হতেই পারে, খুবই স্বাভাবিক। বরং তারা 14 দল নিষিদ্ধ চাচ্ছে, 14 দল আবার ঐক্য জোট হয়ে মাঠে নামতেই পারে, এবং এটাই স্বাভাবিক। তাদের পার্টি দখল করবে, তারা ঐক্যবদ্ধ, এখন মানে শত্রু বন্ধু, আর তারা তো আগে থেকে পরস্পর বন্ধু, সুতরাং তারা ঐক্যবদ্ধ হবে, এটাই খুবই স্বাভাবিক। এবং আমার মনে হয় এটা ঘটে যাবে, ঐক্যবদ্ধ হয়ে যাবে এবং মাঠে নামতে পারে। আর এমন হইতে পারে বেশি চাপ পড়লে
যদি মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হলো না, যদি মনে করেন জামাত ক্ষমতা দ্বার প্রান্তে ছিল, তখন বিএনপিও তো আওয়ামী লীগের সাথে যোগ করবে, কোনো অস্বাভাবিকতা কিছুই নেই। দেখা যাবে তখন তারা ঐক্যজোটে চলে গেছে, কারণ রাজনীতিতে তো শেষ কথা বলতে কিছু নেই। এখন জামাত এবং চরমোনাই এত কাছের লোক ছিল, এখন জামাত আর চরমোনাই তো দিনে 5 ওয়াক্তের নামাজের বদলে 5 বার বিএনপির গালি দেয়। এরাই তো আগে এদের সাথে খুব গাইঠা পিরিত ছিল, এখন তো তারা নিজেরাই বিরোধিতা করে। তো রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, রাজনীতিতে সর্বশেষ শত্রু বন্ধু কিছু নাই। এমনকি আন্তর্জাতিক রাজনীতিতে দেখলাম 7 বছর পরে চায়না নিজে নরেন্দ্র মোদী গেছেন এবং চীন তাকে লাল গালিচার সংবর্ধনা দিয়েছে, উষ্ণ সংবর্ধনা। সুতরাং রাজনীতি আর জাতীয় এবং আন্তর্জাতিক কোথাও কোনো শেষ কথা বলে কিছু নাই। জাতীয় পার্টি ঐক্যবদ্ধ হতেই পারে আওয়ামী লীগের সাথে। না না ফরিদ ভাই, আমরা লাইভটা সংক্ষিপ্ত করব। আমি আপনাকে আরেক কিছু বিষয়ে আপনাকে জানাই, যে বিষয়গুলো হচ্ছে যে আমাদের দর্শকরা কিন্তু অনেক কিছু লিখছেন। প্রিয় দর্শক, আমরা এই তথ্যগুলো পাচ্ছি হচ্ছে ঢাকা থেকে। ঢাকা যারা প্রতিনিধি আছেন বা বিভিন্ন মিডিয়ায় যারা সিনিয়র সাংবাদিক হিসাবে কাজ করেন, তারা এই নিউজটা প্রচার করছেন না। আমরা জানি যে আজকে কেন এই প্রশ্নটা সবার মাথায় আসতেছে, আজকে কেন হঠাৎ করে ডক্টর ইউনূসের সাথে 3 রাজনৈতিক দলের বৈঠক? এটা কারণ একজন দর্শক লিখেছেন আনিসুর রহমান নামে, তিনি লিখেছেন গণেশ উল্টে যাবে যে কোনো মুহূর্তে, সেপ্টেম্বর মাসে হবে, 7 জন উপদেষ্টা পদত্যাগ করার প্রস্তুতি নিচ্ছে। এগুলো দর্শকরাও বলতেছে, আপনার সাথে ঐক্যমত ঘোষণা করে, আপনার সাথে একমত হয়ে এগুলো বলতেছে। না, আমাদের ফরিদ ভাই আরেকটা বিষয়, দর্শকদের আপনি কমেন্টস অনেকেই শত কমেন্ট আসতেছে, সেই বিষয়ে না আমরা যে বিষয়ে আমরা মানে বলতে যাচ্ছি যে ডক্টর ইউনূস, মানে আপনি কি বলবেন যে হঠাৎ করে আজকে কেন 3টি রাজনৈতিক দল, বাংলাদেশও নিবন্ধিত রাজনৈতিক দল তো অনেক 40-এর উপরে বা 39টা রাজনৈতিক দল নিবন্ধিত, সেই জায়গায় 3টি রাজনৈতিক দলকে সাথে কেন বৈঠক ডাকলেন? এর কারণ, এর পিছনে এটা একটা গভীর ষড়যন্ত্র আছে। এখানে 2টা জিনিস থাকতে পারে। একটা হলো গভীর ষড়যন্ত্র, যে এদেরকে ক্ষমতা দিয়ে চলে যাবে, ক্ষমতার দ্বারপ্রান্তে রেখে, অথবা ভয় পেয়ে গেছেন তিনি ভয় পেয়ে মানে মানে ভীত সন্ত্রস্ত হয়ে গেলে মানুষ যা করে, যখন কোনো কিছু বুদ্ধি তার থাকে না, তখন কি করে সে নিজে জানে। 2টা ঘটনা, একটা হলো ভয় এটা করেছে, অথবা এটার গভীর ষড়যন্ত্র চলতেছে এই মুহূর্তে। আরেকটা তথ্য আপনাকে সাথে আমি শেয়ার করি, যে আমরা দেখেছি যে আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনি দেখছেন আসিফ নজরুল, হ্যাঁ, বিএনপির যে একজন স্থায়ী কমিটির সদস্য, আসিফ নজরুলকে যেভাবে অপদস্থ বা বলছেন বা যেভাবে কথা বলছেন, ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে এবং এটা কিন্তু সঠিক ভিডিও, আমরা তথ্য নিয়ে দেখেছি। সে জায়গায় কিন্তু আসিফ নজরুলকে কিন্তু সরাসরি বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য, এবং উনি হচ্ছেন চট্টগ্রামের স্থায়ী কমিটির সদস্য, উনি কিন্তু সরাসরি অপমান করেছেন। এবং মানে আপনি দেখেন যে এটা আসলে বাংলাদেশের রাজনীতিতে এইভাবে সরাসরি অপমানের বিষয়টা আমরা দেখি না। হ্যাঁ, সবকিছু মিলিয়ে ফরিদ ভাই, আমরা একেবারে শেষের দিকে যে ডক্টর ইউনূস করছেন যেভাবে কথা, মানে সাংবাদিকরা আমাদেরকে জানাচ্ছেন, তথ্য দিচ্ছেন, এই বিষয়ে আপনি আর কি কিছু বলবেন প্লিজ? হ্যাঁ, ধন্যবাদ। আমি তো বললামই যে আমি বড় অবাক হয়ে গেছি, এখনো কেন ইউনূস সরকার টিকে আছে, এটাই আমি বিস্মিত। সুতরাং যে কোনো মুহূর্তে তিনি পালিয়ে যাবেন, এবং তিনি পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমার মনে হয় এতদিন তাকে পালিয়ে যেতে দেওয়া হয় নাই, সুযোগ থাকলে তিনি পালিয়ে যেতেন। কারণ তিনি যে পালিয়ে যাবেন তার সর্বশেষ প্রমাণ হলো তিনি আদম ব্যাপারে লাইসেন্স করেছেন। যে ব্যক্তিটি দেশ নিয়ে ভাবে, সে কখনো, যে পালিয়ে না যাওয়ার চিন্তা করে বা দেশে থাকার চিন্তা করে বা দেশ নিয়ে ভাবে, সে কোনোদিন আদম ব্যাপারে লাইসেন্স করবে না। এর মাধ্যমে আপনি নিশ্চিত থাকেন সে পালিয়ে যেতে চাইবে, পালিয়ে যাওয়ার জন্য সে যে কোনো কিছু করবে। আর দেশের যে পরিস্থিতি, পালিয়ে না গেলে তাকে জনগণ পিটিয়ে মেরে ফেলবে। কারণ আপনি যে জনরোষ সৃষ্টি হয়েছে সারা দেশে, এই সরকার জানে যে তাদের কি পরিণতি হবে, সুতরাং সে পালাবেই, এটা আপনি নিশ্চিত থাকেন। 2 দিন আগে আর পরে সে পালাবেই, এখন না পালালে পরে পালাবেই, অবশ্যই পালাবে। জি, আপনার একজন দর্শক লুকমান হোসেন, উনি নিয়মিতই আমাদের এখানে এসে কমেন্টস লেখেন, এসে আলমের টাকাকে ফরিদ ভাই কথা বলতেছেন, এসে কত হাজার কোটি টাকা দিয়েছেন ভাই? আমি আপনাকে দেখাচ্ছি, আপনি বলেন, আপনাকে দেখাচ্ছি আমি। উনি আমি দেখেন দর্শককে দেখান কি বলে, একটু শুনুন। দাঁড়ান আমি একটু দেখাই। এই সালামে টাকা খাই বলতেছি না।
আমরা তো ভাই ইউনুস না, এই দেখেন, আমরা তো ভাই ইউনুস না। আমাদের ভাড়া, আমরা আমাদের আমাদের ভাড়ায় টাকা খেয়ে দেশের পক্ষে আমরা কথা বলি না, দেশের প্রয়োজনে কথা বলি, দেশের স্বার্থে কথা বলি এবং বলবো। নিজের খেয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কথা বলতেছি। এ সালামের টাকা, তো টাকার গপ্প তো এতক্ষণ শুনলেন। আমি তো 2018 সাল থেকে বলতেছি যে এটা জামাত শিবিরের আন্দোলন, স্বাধীনতা বিরোধীদের আন্দোলন, দেশ বিরোধীদের আন্দোলন। 5 তারিখের আগেও বলছি, এখনো বলি, আগের থেকেই বলি, জুলাই মাসেও বলেছি যারা সন্ত্রাসী আন্দোলন করতেছে। সুতরাং ভাই তখনও কি আমাকে সালাম টাকা দিয়েছিল? জি। প্রিয় দর্শক, আপনারা দেখবেন যে বাংলাদেশের কিছু সাংবাদিক আছেন, ওনারা কিন্তু এখন স্ট্যাটাস দিচ্ছেন। আমি একজন বাংলাদেশের একজন সাংবাদিকের স্ট্যাটাস থেকে আমি এটা কপি করে নিছি, যেহেতু ওনার নামটা আমি দিচ্ছি না, কারণ হচ্ছে ওনার মানে ওনাকে ফোন করেছিলাম, ফোন উনি ধরেন না, হয়তো বিজি আছেন। এবং আমাদের যেটা ইনবক্সে অনেকেই এই তথ্য দিচ্ছেন যে ডক্টর ইউনূস যে কোনো সময় পদত্যাগ করতে পারেন, এবং এ নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলোচনা হচ্ছে। যমুনাতে আজকে মিটিং করেছে 3 দলের সাথে, জানেন আপনারা, বিএনপি, জামাত, এনসিপি। এবং আরেকটা বিষয়, অনেকেই ভাবছিল হয়তো জাতীয়বাদী ব্যান্ড করার জন্য বা জাতীয়বাদীকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য এই মিটিং, কিন্তু বিএনপির নেতা ফখরুল ইসলাম আলমগীর বলছেন না, এই বিষয়ে কোনো আলোচনাই হয়নি। তাহলে কিসের মিটিং? ফরিদ ভাই একটু আনমিট করতে হবে। তাহলে কিসের মিটিং করলেন? আনমিট করতে হবে। এইখানে তারা, বললাম তো যে এখন ভয় পেয়ে গেছে, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। আপনারা এখানে একজন দর্শক লেখছে যে ফরিদ ভাই কালাপাড়াটা কোথায় যাবে? কালাপাড়া মানে হাসানাত আব্দুল্লাহ। ভাই, ইউনূস সরকার যখন চলে যাবে, এরা তখন হাওয়াই মিঠাইয়ের মতো মিলিয়ে যাবে, এদেরকে কেউ মনে রাখবে না। এরা তখন কোথায় পালিয়ে যাবে আমরা জনগণ খুঁজেই পাবে না এদের। আর আপনি যেগুলো বললেন বৈঠক বৈঠক নিয়ে তারা এখন বৈঠক নিয়ে তারা লুকোচুরি খেলবে। কারণ আসলে যে কি হচ্ছে কি হচ্ছে না কোনো সন্দেহ নাই, বিএনপির সাথে গোপনে কোনো কথা হচ্ছে, প্রকাশ্য বা গোপনে কথা তো হচ্ছেই। শুধুমাত্র 3 দলের সাথে বসে হবে না, তো দেখা যাক কি হয়। আমরা অপেক্ষা করি, আমরা আজকে রাত্রে দেখি, কালকে রাত্রে দেখি, তাহলে পরিষ্কার হয়ে যাবে কি কি কথা হলো না হলো। এমনি চলে আসবে জনসমক্ষে। জি জি, প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ সময় রাত 10টায় আমাদের একটা টক শো আছে, এবং আমরা আপনাদের তাৎক্ষণিক তথ্য দিলাম। আমরা আশা করি যে আমরা রাত 10টায় আমরা আরো বিস্তারিত আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে। আপনাদের আমাদের সেই লাইভে থাকবেন। এবং আমরা এখনো একটা মেসেজ এসেছে, আরেকজন সাংবাদিক লিখেছেন যে এমনও হতে পারে কালকের ভিতরে ডক্টর ইউনূস, আজ রাতে হতে পারে বা কালকে সকালে হতে পারে, তিনি রিজাইন দিতে পারেন। কিন্তু যে তথ্য বলছে, এনসিপি কিন্তু ডক্টর ইউনূসকে ছাড়তে চাচ্ছে না। এনসিপি চাচ্ছে না ছাড়তে, এনসিপি চেষ্টা করতেছে ডক্টর ইউনূসকে কিভাবে রাখা যায়, এবং ডক্টর ইউনূস থাকতে চাচ্ছেন না। ডক্টর ইউনূস চলে যেতে চান, এবং এ নিয়ে আজকে এখন পর্যন্ত বিভিন্ন তথ্য পাচ্ছি আমরা, যেটা ডক্টর ইউনূস উনি চলে যেতে চান, তাকে রাখার চেষ্টা করতেছে এনসিপি। এবং আমরা দেখি জামাতও কিন্তু আগে একটা সময় ছিল জামাত চাচ্ছিল, কিন্তু জামাত কিন্তু অনেকটা সরে এসেছে।